প্রথমে জুট স্পিনিং এর অবজেক্টিভ সম্পর্কে বলা হচ্ছে যে জুট ড্রয়িং, তারপরে হচ্ছে জুটের এখানে ড্রয়িং করার পরে যে মেশিনটা আমরা পাচ্ছি, এখানে মূলত আমাদের কাজ হলো গিয়ে যে কাজগুলি মূলত হচ্ছে আমাদের এখানে ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং। ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং মূলত এই দুইটা হচ্ছে আমাদের এখানে কাজ। তো এই কাজগুলো কিন্তু আমাদের ইয়েতেও ছিল, এই কাজগুলি কিন্তু হচ্ছে আমাদের কটনেও ছিল, যে কটনের রিং ফ্রেমও কিন্তু এরকমই হতো, যে ড্রাফটিং, টুইস্টিং এবং ওয়াইন্ডিং। তো এখানে উদ্দেশ্য সেম, মানে জুট স্পিনিং ফ্রেমের উদ্দেশ্য সেম। আর জুটের এখানে আমরা কোনো রোভিং ফ্রেম দেখতে পাচ্ছি না, ড্র ফ্রেমের পরে আমরা সরাসরি স্পিনিং এ চলে আসছি। V-grouped roller draft system. আর এখানে একটা পার্থক্য, যেটা যেই গ্রাফটা, যেই ছকটা দেখানো হচ্ছে, এই ছকের মধ্যে একটা পার্থক্য হলো যে আমাদের সাধারণ কটন স্পিনিং মেশিনে কিন্তু ড্র ফ্রেমের মধ্যে ড্রাফটিং জোন একটাই, সেটা হচ্ছে টপ রোলার, বটম রোলার নিয়ে একটা ড্রাফটিং জোন তৈরি হয়। কিন্তু আমাদের জুটের ক্ষেত্রে কিন্তু তিন ধরনের ড্রাফটিং সিস্টেম ব্যবহার করা হয়। একটা হচ্ছে স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেম, একটা হচ্ছে অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেম, এবং আরেকটা হচ্ছে ভি গ্রুভড রোলার ড্রাফট সিস্টেম। তিনটা সম্পর্কে আমরা জানবো, যে হচ্ছে তিন ধরনের ড্রাফটিং সিস্টেমে কি কি পার্থক্য আছে। তার মানে স্পিনিং মেশিন একটাই, কিন্তু এদের মধ্যে হচ্ছে ড্রাফটিং সিস্টেম বিভিন্ন রকম হতে পারে, এই তিন রকম হতে পারে। সবার চেয়ে বেশি যেটা থাকতে পারে সেটা হচ্ছে 4 1/4 ইঞ্চ স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেম। এই মেশিনটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই ধরনের স্পিনিং সিস্টেমে হচ্ছে এক মেশিনে 100 থেকে 110টা স্পিন্ডেল থাকে। এখানে হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল, এটা এক মেশিনে 100 থেকে 110টা হচ্ছে স্পিন্ডেল থাকবে। এবং এই স্পিন্ডেল গুলা সবসময় হচ্ছে এবং এই স্পিন্ডেল গুলার ক্ষেত্রে তাদের মধ্যকার পিচ, অর্থাৎ পাশাপাশি দুইটা স্পিন্ডেলের দূরত্ব থাকবে হচ্ছে 4 1/4 ইঞ্চ। এটাও একটা হচ্ছে বিষয়। পিচ মানে হচ্ছে এখানে পাশাপাশি দুইটা স্পিন্ডেলের মধ্যবর্তী দূরত্ব। তো তারপরের অংশ আছে দেখো শেয়ার। শেয়ার বলতে বোঝানো হচ্ছে যে মার্কেট শেয়ার। এই তিন ধরনের স্পিনিং সিস্টেম যে আমরা দেখলাম, তো এই তিন ধরনের স্পিনিং সিস্টেমের ক্ষেত্রে মার্কেট শেয়ার হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায় স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেম। এটা সবচাইতে বেশি ব্যবহার করা হয়, এবং আমাদের প্রায় 80% হচ্ছে এটা ব্যবহার করা হয়। এবং কি কি ইয়ার্ন এ দিয়ে বানানো হয়, আমাদের হচ্ছে TNM1-এ আমরা পড়ে আসছিলাম 4 ধরনের ক্যাটাগরি ছিল, যেমন জুটের ক্ষেত্রে হেসিয়ান ওয়ার্প, হেসিয়ান ওয়েফট, স্যাকিং ওয়ার্প, স্যাকিং ওয়েফট। এদের মধ্যে স্যাকিং ওয়ার্প এবং স্যাকিং ওয়েফটটা হচ্ছে সবচেয়ে কোর্সার ইয়ার্ন, যেটা সরাসরি বস্তা বানানোর জন্য ব্যবহার করা হয়। তো হেসিয়ান ওয়ার্প ওয়েফট এবং স্যাকিং ওয়ার্প, এই তিন ধরনের ইয়ার্ন বানানোর জন্য স্লিপ ড্রাফট স্পিনিং ফ্রেম ব্যবহার করা হয়। আহ তারপরে হচ্ছে কাউন্ট রেঞ্জের কথা যদি চিন্তা করি, কত রেঞ্জের ইয়ার্ন বানানো হয় এখানে, সেটা হচ্ছে 7 থেকে 16 পাউন্ডস পার স্পাইন্ডেল। পাউন্ডস পার স্পাইন্ডেল মানে কি তোমাদের নিশ্চয়ই মনে আছে, 14,400 গজ ইয়ার্নের ওয়েট যত পাউন্ড তত পাউন্ডস পার স্পাইন্ডেল। আচ্ছা, আর এখানে আরেকটা মজার বিষয় হলো যে জুটের স্পিনিং ফ্রেমে টুইস্ট দেওয়ার জন্য আমরা রিং ট্রাভেলার ব্যবহার করি না। জুটে কটনের মতো আমরা এখানে ব্যবহার করি হচ্ছে ফ্লায়ার। অর্থাৎ কটনের রোভিং ফ্রেমে আমরা যেরকম ফ্লায়ার ব্যবহার করতাম, আমরা হচ্ছে জুটের স্পিনিং ফ্রেমে টুইস্ট দেওয়ার জন্য এই ধরনের হচ্ছে ফ্লায়ার ব্যবহার করে থাকি। তবে এই ফ্লায়ার গুলো আকৃতিতে কিছুটা ছোট হয়। দুই ধরনের ফ্লায়ার পাওয়া যায়। এক ধরনের ফ্লায়ারের নাম হচ্ছে টু লেগেড ফ্লায়ার, যেটা আমাদের খুবই পরিচিত। আমরা হচ্ছে টু লেগেড ফ্লায়ার সম্পর্কে জানি। যে কটনের রোভিং ফ্রেমে আমরা যে ফ্লায়ারটা দেখেছি ওটা কিন্তু টু লেগেড ফ্লায়ার। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে ব্যাকস্টার ফ্লায়ার। ব্যাকস্টার ফ্লায়ারটা টু লেগেড ফ্লায়ারের চাইতে একটু অন্যরকম, আমরা ভিডিওতে দেখে নিব। আর রিচ, রিচ দেয়া আছে অ্যারাউন্ড 10 ইঞ্চ। রিচ মানে হচ্ছে রিটেইনিং রোলার থেকে ড্রয়িং রোলারের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি হচ্ছে রিচ। কটন ড্র ফ্রেমে যেরকম হচ্ছে ড্রাফট করার জন্য রিটেইনিং এবং ড্রয়িং রোলারের প্রয়োজন ছিল, আমাদের এখানেও হচ্ছে ড্রাফটিং জোনে, মানে জুট স্পিনিং ফ্রেমের ড্রাফটিং জোনে রিটেইনিং রোলার এবং ড্রয়িং রোলার আছে। তো এই রিটেইনিং এবং ড্রয়িং রোলারের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে রিচ। আশা করি এই বেসিক স্পেসিফিকেশনের এই চার্টটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি সামনের দিকে আগাই। And drawing rollers is 9.5. মেশিনের স্টার্টিং এন্ডে হচ্ছে এখানে
তোমার বেশ কিছু কম্পোনেন্ট সম্পর্কে বলা হচ্ছে। যেমন সবার প্রথম আমাদের মেশিনকে পাওয়ার অন করার জন্য এখানে একটি স্টার্টিং হ্যান্ডেল আছে। স্টার্টিং হ্যান্ডেল নিচের দিকে নামিয়ে দিলে হচ্ছে মেশিনের পাওয়ার অন হয়। তো মেশিনের সবার নিচে যেটা আছে, মেশিনের সবার নিচে একটা পুলি আছে। ওইটাকে বলা হয় হচ্ছে মোটর পুলি। অর্থাৎ মোটর যখন আমি চালু করব মেশিন, তখন সবার প্রথম যেই পুলিটা ঘুরবে সেটা হচ্ছে নিচেরটা মোটর পুলি। আর মোটর পুলি থেকে হচ্ছে মোশন নিবে হচ্ছে মেশিন পুলি। এই সবার উপরে দেখা যাচ্ছে মেশিন পুলি। তো মোটর পুলি থেকে মেশিন পুলি যে হচ্ছে তোমার মোশন নিবে, তো এই মোশন ট্রান্সফারের জন্য তো আমার একটা বেল্ট দরকার। এই জন্য একটা বেল্ট দিয়ে তারা অ্যাটাচড করা। এটা আমাদের এখানে লেখা আছে লেনিক্স বেল্ট। তো একটা বেল্ট দিয়ে অ্যাটাচ করা, যেন মোটর ঘুরলেই মেশিন পুলিও ঘুরতে পারে। মেশিন পুলি কোথায় মোশন পৌঁছায় এটা একটু পরে দেখাচ্ছি। তারপরে হচ্ছে ডেড ওয়েট দেখা যাচ্ছে। ডেড ওয়েটের কাজটাও হচ্ছে একটু পরে তোমাদেরকে বলবো। আর তোমার হচ্ছে জকি পুলি নামে একটা পুলি দেখা যাচ্ছে, যেটা বেল্টকে ধাক্কা দিয়ে রেখেছে। তো জকি পুলির কাজ হচ্ছে কি, মোটর পুলি আর মেশিন পুলির মাঝখানে যে বেল্ট, এই বেল্টের মধ্যে যদি উপযুক্ত পরিমাণ হচ্ছে তোমার টেনশন না থাকে, তাহলে মোশন ট্রান্সফারটা পারফেক্ট হবে না। দেখা যাবে যে মোটর পুলি ঘুরলো, কিন্তু বেল্টটা যদি লুজ হয়ে থাকে, তাহলে কিন্তু মেশিন পুলি মোটর পুলির সাথে সাথে ঘুরতে পারবে না। অনেক প্রচুর হচ্ছে স্লিপেজ হবে। মোশন ট্রান্সফারটা মানে স্মুথ হবে না, প্রচুর মোশন স্লিপ করবে। এই কারণে বেল্টটাকে ধাক্কা দিয়ে রাখার জন্য হচ্ছে জকি পুলি। এই হচ্ছে মোটামুটি এদের পরিচিতি। তাহলে আমরা দেখি তারা কিভাবে কাজ করে। Motor to machine pulley and on to the cylinder. তো এই মেশিন পুলি থেকে যখন মোশন চলে যাবে মেশিনের ভিতরে, সিলিন্ডার নামে একটা গোলাকার শ্যাফটের কাছে, সিলিন্ডার নামক একটা গোলাকার শ্যাফটের কাছে এই মোশন চলে যাবে। আচ্ছা, এই যে নিচে এখানে আমার কার্সার বরাবর একটা গোলাকার শ্যাফট আছে, এটাকে বলা হয় হচ্ছে সিলিন্ডার। Work rounds of two consecutive flyers get drive from the cylinder. এই হোয়ার্ফ ক্রাউন হচ্ছে তোমার, এই আমরা যে বললাম যে আমাদের জুটি স্পিনিং ফ্রেমে টুইস্ট দেওয়ার জন্য হচ্ছে ফ্লায়ার লাগবে। তো সেই ফ্লায়ারেরই আপার পোর্শন নাম হচ্ছে হোয়ার্ফ ক্রাউন। অনেকটা কটন রোভিং ফ্রেমের হচ্ছে যেই আমাদের ইয়ে ছিল, কি বলে, ফ্লায়ার টপ ছিল, সেই ভূমিকা তারা পালন করবে, যে হোয়ার্ফ ক্রাউন। তো এই হোয়ার্ফ ক্রাউনের এখানে হোয়ার্ফ ক্রাউনটা হচ্ছে এটার নিচের অংশ। তো হোয়ার্ফ ক্রাউনের কাছেই হচ্ছে এই সিলিন্ডার মোশন পৌঁছায়। ফ্লায়ারকে তো অবশ্যই ঘুরতে হবে যদি সে টুইস্ট দিতে চায়। এখন সে মোশন পাবে কোত্থেকে? মোশন পায় হচ্ছে একটা বেল্টের মাধ্যমে, যে বেল্টটা এই যে সিলিন্ডারের সাথে অ্যাটাচ করা। এই সাদা রঙের বেল্টটাই হচ্ছে সেই বেল্ট। হ্যাঁ, তো কিভাবে হয় তাহলে জিনিসটা আমি আবার একটু বলি। তার মানে ওই যে পেশিনে কিছুক্ষণ আগে আমরা মোটর দেখে আসছি, মোটর পুলি। মোটর পুলি ঘুরলে বেল্টের মাধ্যমে মেশিন পুলি ঘুরলো। মেশিন পুলির সাথে অ্যাটাচ করা আছে আমাদের এই সিলিন্ডার। তাহলে মেশিন পুলি যদি ঘুরতে থাকে, তাহলে এই সিলিন্ডারও ঘুরতে থাকবে ক্রমাগত। সিলিন্ডারের সাথে এই একটা বেল্ট চলে গেছে সামনের দিকে, বা টেপও বলতে পারি আমরা এটাকে। টেপ কেন? কারণ এই এই ধরনের বেল্ট গুলা খুবই চিকন হয়। যেটা ফ্লায়ারে মোশন পৌঁছাচ্ছে এটা খুবই চিকন হয়ে থাকে। এই জন্য হচ্ছে কত 10 থেকে 15 মিলিমিটার হচ্ছে তার উইথ হবে, বা আরেকটু বেশি 20 মিলিমিটার উইথ হতে পারে এরকম। তো এই জন্য এটাকে বেল্টও বলা যেতে পারে। এই বেল্টের মাধ্যমে হচ্ছে বেল্ট চলে গেছে ওই ইয়েতে ফ্লায়ারে। ফ্লায়ারের হোয়ার্ফ ক্রাউন নামে একটা জায়গা আছে, আমরা একটু পরে ফ্লায়ারে দেখবো। সেখানে গিয়ে হচ্ছে মোশনটাকে পৌঁছায় দেয়। তাহলে সিলিন্ডার ঘুরলে বেল্ট ঘুরে। আর যদি বেল্ট ঘুরতে থাকে, তাহলে বেল্ট যেই ফ্লায়ারের সাথে মানে লাগানো আছে, সেই ফ্লায়ারটাও হচ্ছে ঘুরতে থাকে। এইভাবে সিলিন্ডারের থেকে হচ্ছে মোশন পৌঁছায় ফ্লায়ারে। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। Cylinder and work rounds are connected by a cotton or synthetic tape called listing, which is লিস্টিং নতুন কিছু না, ওই টেপটাকেই বলা হয় লিস্টিং। tensioned by tension pulley. এখন লিস্টিং বা এই টেপটা যদি উপযুক্ত পরিমাণ টেনশনে না থাকে, তাহলে তো ওই দেখা যাবে যে মোশন স্লিপ হবে। এখানে যে সিলিন্ডার ঘুরলো, কিন্তু যদি এই বেল্টটা যদি লুজ থাকে, এই টেপটা যদি লুজ থাকে, তাহলে দেখা যাবে ফ্লায়ার খুব একটা ঘুরবে না বা অনেক কম ঘুরবে। এই জন্য এই সিলিন্ডারের, এই জন্য এই বেল্টের মধ্যে তো একটা টেনশন দেওয়া লাগবে। এই টেনশনটা দেওয়ার জন্য হচ্ছে একটা টেনশন পুলি। সেটা এই বেল্টের মধ্যে হচ্ছে টেনশন দিয়ে রাখে। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে বেল্টটা কিন্তু এই টেনশন পুলির উপর দিয়ে তারপরে চলে গেছে।
আমরা যদি টেনশন পুলিটাকে কোনো একটা ভারী জিনিস ঝুলায় রাখি এক সাইডে, তাহলে কিন্তু টেনশন পুলিটা বাইরের দিকে চলে আসতে চাবে এবং হচ্ছে সে বেল্টটাকে একটা টেনশনে রাখবে। and dead weight. টেনশন পুলিটার শেষ মাথায় হচ্ছে একটা ডেড ওয়েট বলতে যে কোনো একটা ভারী জিনিস, একটা ইটের টুকরাও হতে পারে, বাটখারাও হতে পারে, একটা ভারী জিনিস দিয়ে ঝুলায় রাখা। এই যে এখানে ডেড ওয়েট ঝুলায় রাখা হয়েছে এগুলা। আর হচ্ছে উপরে ড্রাফটিং জোনের মধ্যে মোশন পৌঁছাবে হচ্ছে তোমার গিয়ারিং এর মাধ্যমে। ওই যে মোটর পুলিতে, মেশিন পুলিতে মোশন ছিল, সেখান থেকে হচ্ছে বিভিন্ন গিয়ারিং এর মাধ্যমে মোশন চলে যাবে হচ্ছে তোমার এই ড্রাফটিং জোনে। এই অনেকগুলি গিয়ার ব্যবহার করা হয়, যেহেতু অল্প দুইটা একটা মোটর থেকে, এগুলো পুরাতন মেশিন তো, তো অল্প দুটো একটা মোটর থেকে পুরা মেশিনের সমস্ত জায়গায় মোশন পৌঁছাতে হচ্ছে, এবং এক এক জায়গায় এক এক রকমের মোশন পৌঁছাতে হচ্ছে, তাই এখানে গিয়ারিং ডায়াগ্রামটা বেশ জটিল হয়ে যায় পুরাতন মেশিনে। বর্তমান সময়ের মেশিনগুলোতে কিন্তু অ্যাপ্রোচটা একটু আলাদা, বিশেষ করে কটনে। জুটের মেশিনারিজের দিক থেকে খুব বেশি আসলে উন্নতি আমরা দেখি না, কিন্তু কটনে প্রচুর উন্নতি হয়েছে। তো কটনের ক্ষেত্রে মূলত এখন এই গিয়ারিং ডায়াগ্রাম বেসড, এত জটিল গিয়ারিং উপরে ভিত্তি না করে কটনে মূলত যেটা করা হয় যে অনেকগুলি মোটর ব্যবহার করা হয়, তাতে করে গিয়ারের উপরে চাপটা অনেক কমে। From the other end, এখন আমরা হচ্ছে দেখার চেষ্টা করব যে আমাদের এই এই স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেমের মধ্যে কিভাবে কাজ হয়। আহ, বাকি হচ্ছে এখানে টুইস্টিং এবং ওয়াইন্ডিং এর যে মেকানিজম, টুইস্টিং তো নিশ্চয়ই বুঝতে পারছি আমরা যে টুইস্টিং আসলে নতুন কিছু নয়, এখানে ফ্লায়ারের মাধ্যমে টুইস্টিং হবে। বাকি ওয়াইন্ডিং এর মেকানিজমটাও হচ্ছে খুব আমরা আগেই পড়ে আসছি, ববিন রেইলের মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে প্যাকেজ গুলি আপ ডাউন করবে। তো আরেকটা ইস্যু যেটা, সেটা হচ্ছে আমাদের ড্রাফটিং জোন। ড্রাফটিং জোনের ক্ষেত্রে তো আমরা দেখেছি কিছু পার্থক্য আছে, স্লিপ ড্রাফট, অ্যাপ্রন ড্রাফট এবং ভি গ্রুভড রোলার ড্রাফট, এই ধরনের কিছু পার্থক্য আছে। এগুলো আমরা হচ্ছে দেখতে শুরু করি। প্রথমে স্লিপ ড্রাফট অ্যাপ্রন সিস্টেম। এখানে আগে আমি একটু কম্পোনেন্ট গুলির নাম বলে রাখি, একটু পরে তো আমরা ভিডিওতে যাচ্ছি। সবার প্রথম তো জুট ড্র ফ্রেমের মতো এখানেও আমাদের রিটেইনিং প্রেসিং রোলার এবং ড্রয়িং প্রেসিং রোলার থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিছনের এক জোড়া রোলার, এরা হচ্ছে রিটেইনিং এবং প্রেসিং রোলার। সবার সামনে হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার, পিছনে এবং সামনে, এদের মাঝখানেই মূলত মূল ড্রাফটটুকু হবে। মাঝপথে আরো দুইটা রোলার দেখা যাচ্ছে। নিচের রোলারটাকে বলা হয় মিড ড্রাফট রোলার এবং উপরের রোলারটাকে বলা হয় হচ্ছে আইডেলার রোলার। তো এর আগে এই মিড ড্রাফট রোলার এবং রিটেনিং রোলার, এদের মাঝখানে একটা কালো রঙের কি জানি একটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা গাইড বলতে পারো এটাকে, এই গাইডটার নাম হচ্ছে ব্রেস্ট প্লেট। এবং ব্রেস্ট প্লেটের কাজ হচ্ছে, সে দেখো এই ফাইবার গুলিকে এমন ভাবে পিছনের দিকে ধাক্কা দিয়ে রেখেছে যেন ফাইবার গুলি সরাসরি রিটেনিং রোলার থেকে মিড ড্রাফট রোলারে যেতে না পারে, তাকে যেন একটা বাড়তি পথ অতিক্রম করে যেতে হয়, এরকম সে হচ্ছে একটা তোমার হচ্ছে ফাইবার গুলিকে ধাক্কা দিয়ে রেখেছে। এখন এখান থেকে তাহলে আমরা মোটামুটি 6টা 7টা কম্পোনেন্ট জানলাম। আরো কিছু আছে, যেমন রিটেনিং রোলারের পিছনে কন্ডেন্সার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই কন্ডেন্সার রিটেনিং এর পিছনেও আছে, মিড ড্রাফটের পিছনেও কন্ডেন্সার আছে, এবং এই ড্রয়িং এর পিছনেও কন্ডেন্সার আছে। তো তাহলে মোটামুটি 4টা 6টা 7টা 8টা কম্পোনেন্টের নাম আমরা জানলাম। এখন এদেরকে দেখে নিব ভিডিও থেকে। of a two-legged flyer, and the yarn ব্রেস্ট প্লেট, এই যে লাল রঙের যেটা, এটাই হচ্ছে ব্রেস্ট প্লেট। মিড ড্রাফট রোলার এবং আইডেলার রোলারটা এই যে খাঁজ কাটা দেখা যাচ্ছে, খাঁজ কাটা, এটার নিচেই হচ্ছে মিড ড্রাফট রোলার। তারপরে হচ্ছে এখান থেকে আমরা ড্রয়িং প্রেসিংটা দেখতে পাচ্ছি, উপরের কালোটা বড়, এর নিচেই হচ্ছে ড্রয়িং রোলার। এই যেখান থেকে একটু বোঝাও যাচ্ছে নিচে ড্রয়িং রোলার। আর রিটেনিং রোলার হচ্ছে এই যে এরা রিটেনিং প্রেসিং,
ঠিক তার নিচেই হচ্ছে রিটেনিং রোলার, এইটা শুরুর রোলারটা। এটা হচ্ছে মানে ইনলেট কন্ডেন্সার। The sliver enters the drafting zone through a pair of retaining and retaining pressing rollers with lever arrangement having hanging weight of 4 pounds. Both rollers have flutes. এই যে রিটেনিং এবং রিটেনিং রোলার হচ্ছে চাপ দিয়ে রাখবে একজন আরেকজনকে। কিভাবে চাপ দিয়ে রাখবে? তো এখানে যেটা হয় যে সনাতন পদ্ধতি, তো হচ্ছে ডেড The ওয়েট ঝুলায় রাখা হয় আর কি, এদেরকে চাপ দিয়ে রাখার জন্য। pressure on the sliver is adjustable by shifting the weight on the lever. Next is an adjustable breastplate. This keeps the sliver tight during the movement of sliver through the drafting zone. This ensures controlled delivery of short and long fibers through the mid-draft rollers. মিড ড্রাফট রোলারটা নিচে, আর উপরেরটা হচ্ছে আইডলার Next রোলার। is a deep-fluted mid-draft roller and a deep-fluted dumbbell-shaped self-weighted idler roller. এই যে এটাই কিন্তু মিড ড্রাফট রোলার, নিচেরটা যেটা লম্বা হয়ে চলে গেছে এটাই মিড ড্রাফট রোলার। আইডলার রোলার তার পাশেরটা। আর এই মিড ড্রাফট রোলারটাকে দেখা যাচ্ছে কারণ এটার উপরের আইডলার রোলারটা উপরে উঠানো। এই যে এখন নামাই দিবে। এখন এগুলা বাকি মোটামুটি আমরা বলে ফেলছি যে প্রত্যেকটার আগে কন্ডেন্সার থাকে, ড্রয়িং প্রেসিং, মিড ড্রাফট রোলার এবং আইডলার রোলার, তার পিছনে হচ্ছে রিটেনিং রোলার, স্লাইভার আসছে এবং ব্রেস্ট প্লেট, এটা হচ্ছে ব্রেস্ট প্লেট। Draft can be altered by changing. Axle flyer is mostly used instead of two-legged flyer. আর এই যে মেশিনগুলিতে ড্রাফট কিংবা টুইস্ট এগুলি কিন্তু আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারি। যেমন যেহেতু আমরা গিয়ারিং এর মাধ্যমে এখানে মোশন পৌঁছাচ্ছি, তো যেমন ধরা যাক ড্রাফট আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। ড্রাফট তো ধরা যাক আমরা যদি মনে করো ড্রাফট আসলে কার উপরে নির্ভরশীল, অনেকাংশে কিন্তু রোলারের হচ্ছে সারফেস স্পিডের উপরে নির্ভরশীল। তো আমরা যদি রোলারের ধরা যাক আমরা ব্যাক রোলারের সারফেস স্পিড হচ্ছে কমায় দিলাম, তাহলে কি হবে? তাহলে ফ্রন্ট রোলারেরটাকে ঠিক রেখে, ফ্রন্ট রোলারের সারফেস স্পিডকে ঠিক রেখে আমরা যদি হচ্ছে মনে করো ব্যাক রোলারের হচ্ছে সারফেস স্পিড কমায় দেই, তাহলে কি হবে? তাহলে কিন্তু ড্রাফট বেড়ে যাবে। আবার যদি ফ্রন্ট রোলারের সারফেস স্পিডটাকে ঠিক রেখে ব্যাক রোলার সারফেস স্পিডটাকে বাড়ায় দেই, তাহলে কিন্তু আবার ড্রাফট কমে যাবে। তো অর্থাৎ সোজা কথায় বোঝা গেল আমরা কিন্তু এই রোলারের হচ্ছে সারফেস স্পিড বাড়ায় কমায় আমরা ড্রাফট চেঞ্জ করতে পারি। আর রোলার তো মোশন পায় গিয়ারিং এর মাধ্যমে, তো রোলারের গতি বাড়ানো কমানোর জন্য আমাদেরকে গিয়ার চেঞ্জ করতে হবে। সেহেতু আমরা গিয়ারিং এর চেঞ্জ করার মাধ্যমে আমরা ড্রাফটকে কম বেশি করতে পারি। যেই গিয়ারের হচ্ছে চেঞ্জ করলে আমাদের মেশিনের ড্রাফট কম বেশি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ড্রাফট চেঞ্জ পিনিয়ন বা ডিসিপি। যেমন অনেকগুলা গিয়ার, তো এখানে একটা গিয়ার থাকবে যেটা সরাসরি ড্রাফটিং জোনের রোলারকে নিয়ন্ত্রণ করে, তো সেই গিয়ারটাকে বলা হবে ড্রাফট চেঞ্জ পিনিয়ন। তো অথবা আমরা যদি বলি টুইস্টের কথা, টুইস্টের ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা যদি হচ্ছে মনে করো ফ্লায়ার আরপিএম ঠিক রেখে ফ্রন্ট রোলারের সারফেস স্পিডকে হচ্ছে বাড়ায় দেই, আরপিএম কে ঠিক রেখে ফ্রন্ট রোলারের সারফেস স্পিডকে বাড়ায় দিলাম, তখন টুইস্ট কমে যাবে। আবার আরপিএম কে ঠিক রেখে ফ্রন্ট রোলারের হচ্ছে আমরা হচ্ছে স্পিডকে কমায় দিলাম, তখন কিন্তু হচ্ছে আবার টুইস্ট বেশি হবে। তো তো তখন যেই গিয়ারকে চেঞ্জ করলে ফ্রন্ট রোলারের সারফেস স্পিড বাড়বে বা কমবে, তখন সেই গিয়ারটাকে বলা হবে হচ্ছে টিসিপি বা টুইস্ট চেঞ্জ পিনিয়ন। পিনিয়ন মানে গিয়ারই বোঝানো হচ্ছে। তাহলে ডিসিপি মানে হচ্ছে ড্রাফট চেঞ্জ পিনিয়ন এবং টিসিপি মানে হচ্ছে টুইস্ট চেঞ্জ পিনিয়ন। Altered by changing the draft pinion. Higher draft pinion means lower draft and vice versa. যেমন আমাদের এই মেশিনে এই গিয়ারটাকে চেঞ্জ করলে হচ্ছে ড্রাফট চেঞ্জ হয়,
তো এই গিয়ারটা যত বড় হবে ড্রাফটের মান তত কমবে। এই গিয়ারটাকে হচ্ছে আমরা যত বেশি টিথের গিয়ার ব্যবহার করব ড্রাফটের মান তত কমবে, আর এটা যত ছোট গিয়ার ব্যবহার করব ড্রাফটের মান তত বাড়বে। Draft constant divided by draft pinion gives draft. We are now observing the twisting আচ্ছা, এই যে ফ্লায়ারের টপ হয়ে নিচে হচ্ছে ফ্লায়ারে চলে যাচ্ছে, এটা ব্যাকস্টার ফ্লায়ার, এই জন্য আমরা দেখে একটু বুঝতে হয়তো কষ্ট and হবে। winding zone with Baxter flyer. Nowadays, Baxter flyer is mostly used instead of two-legged flyer. The legs of two-legged flyer expand এটা টু লেগেড ফ্লায়ার, এটা দেখে চেনা যাচ্ছে। during rotation. Baxter flyer has ensured higher flyer speed without any expansion. In today's spinning machines with Baxter flyers, both the bobbin size and the lift have been increased. As a result, the yarn content per bobbin has been increased. The Baxter flyer has a warp cap and warp crown with a central hole through which এই যে এটা হচ্ছে ফ্লায়ারের উপরে, এটা কিন্তু টু লেগেড ফ্লায়ারের ক্ষেত্রে এরকম থাকবে। উপরেরটা হচ্ছে হোয়ার্ফ ক্যাপ, যেদিক দিয়ে হচ্ছে ইয়ার্ন ঢুকবে ভিতরে, আর হোয়ার্ফ ক্রাউন হচ্ছে এই পাশের খালি জায়গাটা। এই খালি জায়গাটা কি জন্য, সেটা হচ্ছে ওই যে আমরা দেখছিলাম তোমার হচ্ছে সিলিন্ডার থেকে একটা টেপ আসে, সেই টেপটা যে আমরা বলেছিলাম মোশন পৌঁছায়, সে এই হোয়ার্ফ ক্রাউন দিয়েই হচ্ছে মোশন পৌঁছায়। বিষয়টা হচ্ছে এরকম, মনে করো একটা বেল্ট আসলো, এখন বেল্ট এসে ধরা যাক এটা আমার হচ্ছে হোয়ার্ফ ক্রাউনের পাশ দিয়ে এরকম চলে গেল একটা বেল্ট এরকম, তাহলে বেল্ট যদি ঘুরে, তাহলে এই বেল্টের টানে টানে হচ্ছে এই তোমার যে ফ্লায়ারটা এটাও হচ্ছে এরকম ঘুরতে শুরু করবে। তো বেল্টটা যেই জায়গায় আটকানো থাকবে ফ্লায়ারের, সেই জায়গাটার নামই হচ্ছে হোয়ার্ফ ক্রাউন। the yarn passes. তো আরেকটা হচ্ছে টু লেগেড ফ্লায়ার। এই টু লেগেড ফ্লায়ারের সাথে পার্থক্য হচ্ছে যে এখানে হোয়ার্ফ ক্যাপ দিয়ে নিয়ে আসার পরে ইয়ার্নটাকে কিন্তু এখানে কোনো হলো লেগ নাই, কটনের রোভিং ফ্রেমের মতো হলো লেগ নাই, বরঞ্চ নিয়ে এসে সরাসরি তাকে লেগের সাথে পেঁচায় দেওয়া হবে। In case of two-legged flyer, the yarn after passing through warp cap and warp crown hole is wrapped round a leg of the flyer and then passes to the bobbin through a flyer eye called NKI. Due to the direct contact of jute yarn and steel, the steel body gets cuts. Due to centrifugal force, the legs of the flyer expand during its rotation, and also the yarn expands due to ballooning effect. Let us now understand twisting and winding of yarn. One rotation of টুইস্টিং নিয়ে কিন্তু আমাদের হচ্ছে নতুন করে কিছু বলার নাই, ঠিক আমাদের যতটুকু মনে পড়ে যে ফ্লায়ারের রোভিং ফ্রেমের হচ্ছে ফ্লায়ার যেভাবে টুইস্টিত, যে ম্যাটেরিয়ালের এক প্রান্ত উপরে ড্রাফটিং জোনে আটকানো এবং ম্যাটেরিয়ালের আরেক প্রান্ত হচ্ছে নিচে প্যাকেজের গায়ে আটকানো, মাঝপথে ফ্লায়ার করে কি ম্যাটেরিয়ালটাকে নিয়ে এসে চারপাশ থেকে একবার করে ঘুরায় নিয়ে আসে। তো ফ্লায়ারের এই ক্ষেত্রে এক একটা ফুল রোটেশন ম্যাটেরিয়ালের মধ্যে তোমার হচ্ছে এক একটা টুইস্ট দিয়ে দিবে। তো টুইস্টিং এর হচ্ছে পদ্ধতি একই রকম। the flyer inserts one twist to the yarn. If the flyer rotates at 4000 rpm, it will insert 4000 turns to the length of delivered yarn during 1 minute. If it is 1000 inches, then twist per inch, that is TPI, is 4. Twist can be altered by changing the twist pinion. Higher twist pinion means lower twist and vice versa. Twist constant divided by twist pinion gives twist per inch of that of the yarn being spun. এখন আমরা একটু দেখে আসি যে কিভাবে ওয়াইন্ডিং এর সময় যদি আমরা ওয়াইন্ডিং করতে চাই একটা রোভিং ববিনকে, এই রোভিং ববিন প্যাকেজের মধ্যে যদি আমরা ওয়াইন্ডিং করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে রোভিং না, এই রিং ববিনটার মধ্যে যদি আমরা ওয়াইন্ডিং করতে চাই, রিং ববিনটাকে অবশ্যই আমাদেরকে উপরে তুলতে হবে এবং নিচে নামাতে হবে, যাতে করে পুরো প্যাকেজের মধ্যে ইয়ার্ন পেঁচানো যায়।
তো আমাদের এখানে হচ্ছে এই কাজটা করার জন্য ববিন রেইল আছে, অর্থাৎ আমরা মেশিনের যেই ফ্রেমের মধ্যে রিং ববিন গুলিকে রাখবো সেই মেশিন ফ্রেমটা একবার উপরে উঠবে এবং একবার নিচে নামবে। তো এই ববিন রেলকে আমরা কিভাবে উঠানামা করাতে পারি সেটার জন্য এখানে একটা প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটা আমরা A একটু দেখাই। little building of bobbin, the T এটাকে আমরা বলি প্যাকেজ বিল্ডিং বা ববিন বিল্ডিং, মানে একটা ইউনিফর্মলি পুরা প্যাকেজের মধ্যে ইয়ার্নটাকে পেঁচায় দেওয়া। levers are actuated and so the stop motion starts working. We are now এই যে এখানে মূল এখানে হচ্ছে আমি একটু চিনায় দেই, সেটা হচ্ছে এখানে যে গোল হৃৎপিণ্ড আকৃতির হচ্ছে তোমার একটা ক্যাম দেখা যাচ্ছে, তো এই ক্যামটাকে বলা হয় হচ্ছে হার্ট ক্যাম। এই ক্যামটাকে বলা হয় হচ্ছে হার্ট ক্যাম। হার্ট ক্যামের উপর একটা লিভার আছে, এই লিভারটাকে বলা হয় হচ্ছে হার্ট লিভার। হার্ট লিভারের সাথে আছে কানেক্টিং রড, এবং এই কানেক্টিং রডের সাথে স্প্রোকেট দিয়ে চেইন দিয়ে চেইনের আরেক মাথায় হচ্ছে এটা ববিন রেইল। এই যে এখানে এটা যেটা দেখা যাচ্ছে এই ফ্রেমটা, এটাই হচ্ছে ববিন রেইল। তার মানে আমার কাজ হচ্ছে এই ববিন রেইলটাকেই আমরা একবার উপরে উঠাবো, আর একবার হচ্ছে এই ববিন রেইলটাকে আমরা নিচে নামাবো। এখন তাহলে আমরা হচ্ছে দেখি যে কিভাবে ববিন রেলটাকে ওঠানামা করানো হয়। মূল কাজ কিন্তু এই হার্ট ক্যাম করবে। হার্ট ক্যাম এর সে যেই আহ, জায়গা থেকে মোশন পাচ্ছে সেই জায়গাটা কিন্তু হচ্ছে এইটা। হ্যাঁ, তার মোশন ট্রান্সফারের জায়গাটা কিন্তু হচ্ছে এইটা, এই বৃত্তাকার যেই জায়গাটা। সে যেহেতু গোলাকার না, তার এই মোশন পাওয়ার জায়গাটা কিন্তু এই ক্যামের সেন্টারে নাই। প্রত্যেকটা ক্যামের ক্ষেত্রেই কিন্তু একই জিনিস। তাহলে observing the basic mechanism এই যখনই হচ্ছে হার্ট লিভারটা চলে আসলো এই হার্টের খাঁজ কাটা অংশটাতে, এই অংশটা কিন্তু অনেক নিচু, কারণ এই যে যেখান থেকে সে মোশন পাচ্ছে এই জায়গা থেকে হচ্ছে এই খাঁজ কাটা অংশটার দূরত্ব সবচাইতে কম। সেই কারণে যখনই এই জায়গাটা আসবে ঘুরতে ঘুরতে, তখনই কিন্তু হার্ট লিভার অনেক নিচে নেমে আসছে। হার্ট লিভার যদি নিচে নামে তাহলে কানেক্টিং রডও নিচে নামবে। তো কানেক্টিং রড যদি নিচে নামে তাহলে সেই ধারাবাহিকতায় চেইনটাও নিচে নেমে ববিন রেলটাকে নিচে নামিয়ে দিল। ববিন রেল কিন্তু অনেক নিচে নেমে আসছে যেহেতু হার্ট লিভারটা নিচে। আবার ঘুরতে 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 behind যখন the bobbin building motion. এই হার্ট ক্যামের এই উঁচু জায়গাটার মধ্যে চলে আসবে, তখন হার্ট লিভারটাও কিন্তু উপরে উঠে গেল। হার্ট লিভার উপরে উঠলে ববিন রেল উপরে উঠবে, তখন হচ্ছে এই স্প্রোকেট গুলাও টান পড়বে, চেইন উপরের দিকে টান পড়বে, তখন হচ্ছে ববিন রেলটা উপরে উঠে যাবে। তো এইভাবেই কাজ হবে হার্ট ক্যামটার হচ্ছে মূল সে কারিশমা। আচ্ছা, এ হচ্ছে সেই হার্ট ক্যাম। তার মানে হার্ট ক্যামের সবচেয়ে উঁচু জায়গাটার মধ্যে এখন হার্ট লিভারটা আছে, তাহলে এখন কিন্তু অবশ্যই ববিন রেল সবার উপরে। এখন কিন্তু অবশ্যই ববিন রেল সবার উপরে। যখন হচ্ছে ঘুরে 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 হার্ট লিভারটা হচ্ছে এই নিচে এই জায়গাটা চলে আসবে হার্ট লিভারের নিচে, তখনই কিন্তু ববিন রেলটা নিচে থাকবে। Bobbin building motion, that is এখন কিন্তু ববিন রেল নিচে নামতেছে আস্তে আস্তে। up and down movements of bobbin rail, তাহলে এটা হচ্ছে হার্ট লিভার, আর এটা hচ্ছে কানেক্টিং রড। is actuated by a heart cam through levers, pulley and chain. যে আস্তে আস্তে নিচে নামতেছে। With হ্যাঁ, তার মানে একটু আগে সবচেয়ে নিচে ছিল, যেহেতু হার্টের খাজ অংশটা হার্ট লিভারের নিচে ছিল, হার্ট লিভারটা সবচেয়ে নিচে। one complete এখন rotation ধীরে ধীরে of উপরে cam উঠবে। movement, one complete up and down movement of bobbin rail occurs. এরপর হচ্ছে ম্যানুয়াল ডফিং। Now full bobbins are doffed and placed on spiked cart for winding. With a reach of 10 inch has Baxter flyers. Nowadays used to spin yarn in the আচ্ছা, count স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেমের পরে range আমরা of হচ্ছে দেখবো অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেম। এইটার বেসিক ফিচারগুলির মধ্যে অল্প কিছু পার্থক্য। পিচ 110টা স্পিন্ডেল
থাকে সাধারণত এই মেশিনগুলোতে 4 and 1/4 ইঞ্চ পিচ হয় প্রত্যেকটা স্পিন্ডেলের মধ্যবর্তী দূরত্ব। তারপরে হচ্ছে মার্কেট শেয়ার অ্যারাউন্ড 7%, স্লিপ ড্রাফট ছিল প্রায় 80% ক্ষেত্রে স্লিপ ব্যবহার করা হয়। অ্যাপ্রন ড্রাফটে আমরা 7% হচ্ছে পাই সাধারণত। এগুলি ভ্যারি করতে পারে, বুঝোই স্ট্যাটিস্টিক্যাল ডাটা। তো ইয়ার্ন কাউন্ট 4.8 থেকে 12 পাউন্ডস পার স্পাইন্ডেল, তার মানে একটুখানি কোর্সার কাউন্ট, একটুখানি ফাইনার কাউন্ট। হ্যাঁ না সরি, একটুখানি কোর্স ফাইনার কাউন্ট হয় আর কি এখানে। 4.8 থেকে 12 পাউন্ডস পার স্পাইন্ডেল। রিচ 10.5 ইঞ্চ, ম্যাক্সিমাম ফ্লায়ার স্পিড 4750। আর হচ্ছে ইয়ার্ন কাউন্ট যদি 4 and 1/4 ইঞ্চ হয় তাহলে ইয়ার্ন কাউন্ট করা যাবে হচ্ছে 4.8 থেকে 12 পাউন্ড পার স্পাইন্ডেল পর্যন্ত। আর যদি 4 and 3/4 পিচ হয় তাহলে 6 থেকে 16 কাউন্টেরটা করা যাবে। 1500 RPM. এখন কি কি কম্পোনেন্ট হচ্ছে আমাদের এখানে থাকবে এখানে। তো এটা হচ্ছে আমাদের মূলত সেই স্কেমেটিক ডায়াগ্রাম একটা। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা ড্রাফটিং জোনে জুটের ক্ষেত্রে রিটেনিং রোলার এবং ড্রয়িং রোলার মেইন। তো এখানেও সবার পিছনে হচ্ছে রিটেনিং এবং রিটেনিং প্রেসিং রোলার কন্ডেন্সার হয়ে ঢুকবে স্লাইভার, এবং সবার সামনে হচ্ছে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলার, তার আগেও স্লাইভার আছে। তো চেঞ্জ আসলে হয় কোথায়? চেঞ্জ আসলে মাঝখানের জায়গাটাতে হয়। এখানে বেশ কিছু অ্যাপ্রন থাকে, একটা বড় অ্যাপ্রন থাকবে এখানে। Slots for controlling long fibers. C. A drawing roller with fine grooves. The top arm holds a grooved retaining roller, a fixed apron plate with light spring loading, and a rubberized drawing pressing roller with cot. আমাদের এখানে সবচেয়ে হচ্ছে মূল কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাপ্রন। এই যে এইখানে ডায়াগ্রামে আমি কার্সার যেদিক দিয়ে নিয়ে যাচ্ছি এটাই হচ্ছে একটা অ্যাপ্রন, একটা বিশাল অ্যাপ্রন। এর আগে কটনের স্পিনিং আমরা দেখছি যে অ্যাপ্রন গুলি ছোট হয়, তো জুট যেহেতু ফাইবারও লং স্টেপল ফাইবার, তো অ্যাপ্রনটাও বিশাল। তো অ্যাপ্রন মোশন পায় কিভাবে? ফাইবার তো মাঝখান দিয়ে যাচ্ছে, অ্যাপ্রন আর টপ প্লেটের উপর মাঝখান দিয়ে যাচ্ছে। তো অ্যাপ্রন মোশন পায় হচ্ছে এখানে একটা রোলার আছে, স্নার্লড রোলার। ওইটার গায়ে খুব ছোট ছোট ডট থাকে, যেই কারণে হচ্ছে এটা সারফেসে স্মুথ না, এরকম এটার সারফেসে ছোট ছোট ডট থাকে অনেকগুলি। এরকম হওয়ার কারণে স্নাল রোলার যখন মোটর থেকে মোশন নিয়ে ঘুরে তখন হচ্ছে এই অ্যাপ্রনটাও হচ্ছে ঘুরতে থাকে। আর অ্যাপ্রনের মধ্যে টেনশন অ্যাপ্লাই করার জন্য একটা ডেড ওয়েট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এইটা। আমরা দেখবো একটু পরে ডেড ওয়েট ব্যবহার করা হয়। এবং এই অ্যাপ্রন, ডেড ওয়েট, এই তো। আর এখানে ছোট ছোট দুইটা রোলার আছে, মুভিং রোলার আছে, এখানে একটা এখানে একটা। By an apron plate with two drawing rollers. তাহলে আমরা দেখে আসি কম্পোনেন্ট গুলি। This spring এটাই হচ্ছে টপ প্লেট, এই কালো রোলারটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। pressure is distributed to the drawing pressing and retaining pressing rollers. আর এই পিছনে হচ্ছে রিটেইনিং প্রেসিং রোলার, তার নিচেই রিটেইনিং রোলার। For 4¼ inch AD frame, there is a specially designed conductor at the back of the retaining rollers. This allows entry of thinner slivers weighing between 90 to 100 pounds per spindle. The traverse motion is actuated on the mid conductor prior to entry of sliver to the apron zone. There is a floating conductor in front of the drawing roller এখানে বারবার কন্ডাক্টর বলা হচ্ছে, আসলে কন্ডাক্টর আর কন্ডেন্সার একই জিনিস, পার্থক্য নাই, দুইটা একই জিনিস, কন্ডাক্টর যা কন্ডেন্সারও তাই। which align the position of sliver with the traversing conductor at the mid zone. এই যে হচ্ছে সিনথেটিক রাবারের যে একটা জিনিস দেখা যাচ্ছে এটাই হচ্ছে অ্যাপ্রন, বিশাল বড় অ্যাপ্রন আর কি। এটা হচ্ছে অ্যাপ্রন প্লেট। এই হচ্ছে স্নার্লড রোলার, এটা এই স্নার্লড রোলার থেকে হচ্ছে অ্যাপ্রনটা মোশন পাবে। আর এটা হচ্ছে সেই ডেড ওয়েট। এই ডেড ওয়েটের কাজ হচ্ছে অ্যাপ্রনের মধ্যে তোমার ডেড ওয়েটের কাজ হচ্ছে অ্যাপ্রনের মধ্যে উপযুক্ত পরিমাণ টেনশন বজায় রাখা।
and an apron plate with two free moving rollers. The apron plate has two recess slots for controlling long fibers. এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেম। এরপরে যেটা আছে যে ভি গ্রুভ রোলার ড্রাফট স্পিনিং সিস্টেম, এটার মধ্যেও কিছু বেসিক কম্পোনেন্টের ব্যাপারে আমরা একটু জেনে আসি। With 80 spare speed, এখানে পিচ তো তোমরা জানো 80 স্পিন্ডেলের মেশিন, পিচ 6 ইঞ্চ অ্যারাউন্ড। সবচেয়ে কোর্সার কাউন্টের ইয়ার্ন অর্থাৎ স্যাকিং ওয়েফট যেটা আছে সেটার জন্য এটা বানানো হয়। কত কোর্সার চিন্তা করে দেখো, 18 পাউন্ড থেকে 48 পাউন্ডস পার স্পাইন, অনেক মোটা ইয়ার্ন। মার্কেট শেয়ার অ্যারাউন্ড 10%, রিচ 10 ইঞ্চ। ফ্লায়ার আরপিএম তুলনামূলকভাবে কম এখানে উঠে 2800 আরপিএম বা 2400 আরপিএম। more percentage of long jute should be used. To achieve higher production, presently better batch composition for sacking rope with 60% long jute is used. Let us now see the piecing of yarn in case of its break. Piecing is done by taking yarn from the running bobbin or from an external bobbin. The yarn is then fed over the drawing pressing roller. It gets overlapped and twisted with a drafted fiber mass. Thus, self-weighted idler আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমাদের একটা তোমার হচ্ছে ভি ড্রাফট স্পিনিং, ভি গ্রুভ রোলার ড্রাফট সিস্টেমের ক্ষেত্রে কি কি কম্পোনেন্ট থাকে। এখানেও আগের মতোই সবার পিছনে হচ্ছে রিটেনিং রোলার, রিটেনিং প্রেসিং রোলার, সবার সামনে ড্রয়িং প্রেসিং, মাঝখানে কিছু তোমার হচ্ছে গ্রুভ মানে হচ্ছে খাজ, এরকম ভি শেপের খাজওয়ালা রোলার থাকে মাঝপথে, এই জন্যই তাদের নাম হয় ভি গ্রুভ স্পিনিং সিস্টেম। consists of A. Retaining pressing rollers, B. V condenser, C. V draft rollers, D. Self-weighted idler roller, E. Drawing pressing rollers. In the drafting zone, prior to the entry of sliver to the nib of the drawing rollers, এই যে যেমন এটা হচ্ছে ভি গ্রুভড কন্ডেন্সার রোলার, রোলারটার শেপই হচ্ছে ভি এর মতো খাঁজ কাটা মাঝখানে, এবং ওই ভি শেপের জায়গা দিয়ে হচ্ছে স্লাইভারটা মেশিনে ঢুকে। a pair of grooved drafting rollers with a self-weighted idler roller are used to control the short fibers. এই রোলার গুলোও কিন্তু ভি শেপ, এই যে গ্রুভ আছে, গ্রুভের মাঝখান দিয়ে হচ্ছে ম্যাটেরিয়াল গুলো আসবে। Idler roller ensures easy movement of long fibers without break or obstruction, while exerting restraining actions on the movements of the short fibers as we are observing. The yarn passes through the warp cap hole and then through the Baxter flyer. Ultimately, the yarn is wound on bobbing. এই হচ্ছে মোটামুটি আমাদের ভি গ্রুভড স্পিনিং সিস্টেম। তো ভিডিওর আপাতত এইটুকুই আমরা দেখব, পুরোটার দেখার দরকার নাই। তো এখান থেকে আমরা যে কন্টেন্ট গুলি পড়বো সেটা একটু বলে ফেলি। আর এটা ইউটিউব থেকে তোমরা পুরোটা দেখে নিতে চাইলে এবং সমস্যা নিয়ে পরবর্তীতে যদি আমার সাথে কথা বলতে চাইলে, তাহলে তোমরা হচ্ছে এইটা লিখে সার্চ দিবা, হাউ ডু দে ডু ইট জুটি স্পিনিং এন্ড টুইস্টিং। তো এটা 41 মিনিটের একটা ভিডিও, আমরা তো পুরোটা আসলে দেখতে পারবো না, অনেকখানি দেখা হয়ে গেছে তারপরও। তো সিলেবাসে হচ্ছে আমাদের এখান থেকে
যেটা পড়তে হবে 1, 3, 4 এবং 5, 1, 3, 4, 5 এই 4টা টপিক পড়ে নিতে হবে। 2 না পড়লেও চলবে। এটা হচ্ছে 1, এই যে এটা 1, এই তো ড্রাফটিং, টুইস্টিং, স্পিনিং এই কথাগুলো হচ্ছে 1 এ। আর ড্রাফটিং এটা পড়া লাগবে না, যে ড্রাফটের ক্ষেত্রে আমাদের কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হতে পারে এটা পড়া লাগবে না। এটা পড়া লাগবে যে টুইস্টিং কিভাবে হয় প্লায়ারের মাধ্যমে, আর একটা হচ্ছে ওয়াইন্ডিং কিভাবে হয়, ব্যাস। আর হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম দুই একটা দেখা লাগবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা খুবই সহজ। এটা আসলে আমাদের, যেহেতু ফ্লায়ারের মাধ্যমে স্পিনিং হচ্ছে আমাদের এখানে, তো ফ্লায়ারের মাধ্যমে স্পিনিং হচ্ছে তার মানে আমরা এখানে ডেলিভারি স্পিডের ফর্মুলা ব্যবহার করব হচ্ছে ওই কটনের রোভিং ফ্রেমেরটা, যে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই, ওটাই হচ্ছে আমাদের ফর্মুলা। আর আগের তো অঙ্কে আমরা দেখছি যদি টিপিআই দেওয়া না থাকে, অনেক সময় আমরা বলেছিলাম জুটের স্পিনিং এর ক্ষেত্রে যে একটা মডেল দেখেছিলাম আমরা টিপিআই দেওয়া নাই কিন্তু টিএম দেওয়া আছে, টুইস্ট মাল্টিপ্লায়ার দেওয়া আছে। তখন কিন্তু আমরা একটা ফর্মুলার কথা বলেছিলাম যে টুইস্ট মাল্টিপ্লায়ার যদি দেওয়া থাকে কিন্তু টিপিআই দেওয়া না থাকে, আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারি। সেই ফর্মুলাটা হলো টিপিআই ইজ ইকুয়াল টু টিএম ইনটু রুট ওভার কাউন্ট, যদি ইনডিরেক্ট সিস্টেম হয়। আর যদি কাউন্ট ডিরেক্ট সিস্টেমে দেওয়া থাকে তাহলে ফর্মুলা দ্বারাই টিপিআই ইজ ইকুয়াল টু টিএম বাই রুট ওভার কাউন্ট, যদি ডিরেক্ট সিস্টেমের কাউন্ট হয়। তো আমাদের এখানে হচ্ছে তোমার টিএম এই টার্মটা জুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় কনস্ট্যান্ট ফ্যাক্টর বা কে ফ্যাক্টর নামে। যেমন এখানে দেওয়া আছে দেখো, কে ফ্যাক্টরের মান হচ্ছে 12, তো কনস্ট্যান্ট ফ্যাক্টরের মান হচ্ছে 12। তো তার মানে এটাই আমাদের টুইস্ট মাল্টিপ্লায়ার, এটাই আমাদের টুইস্ট মাল্টিপ্লায়ার। তাহলে টিপিআই, আর এখানে কাউন্ট যেহেতু পাউন্ডস পার স্পাইন্ডেল, যেটা কিনা একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট, তো সেই ক্ষেত্রে টিপিআইটার ফর্মুলা হবে এরকম, টিপিআই ইজ ইকুয়াল টু টিএম বাই রুট ওভার কাউন্ট। টিএম তো আমাদের জুটের এখানে এটাকে বলা হয় কে ফ্যাক্টর বা কনস্ট্যান্ট ফ্যাক্টর, একই জিনিস। টিপিআই ইজ ইকুয়াল টু কে ফ্যাক্টর বাই রুট ওভার কাউন্ট, এটাই হবে আমাদের ফর্মুলা। কে ফ্যাক্টরের মান দেওয়া আছে 12, আর কাউন্টের মান দেওয়া আছে 8 পাউন্ডস পার স্পাইন্ডেল। আমরা টিপিআই পেয়ে গেলাম 4.24। তাহলে স্পিন্ডেল আরপিএম তো দেওয়াই আছে আমাদের, স্পিন্ডেল আরপিএম বাই টিপিআই যে 4000 আরপিএম, 4000 বাই 4.24। ব্যাস, অঙ্ক এইভাবেই চলে গেছে, আমরা বরাবর যেরকম করি সেরকমই, আর বিশেষ কোনো পার্থক্য নাই। তো এটাও করার কিছুই নাই, ঠিক কটনের মতোই অঙ্ক, শুধুমাত্র এইটুকুই পার্থক্য যে কে ফ্যাক্টর একটা টার্ম ব্যবহার করা হয়েছে। এটাও নতুন কিছু না, আমরা টুইস্ট মাল্টিপ্লায়ারটাকে কে ফ্যাক্টর হিসেবে জানি। তো এই ম্যাথ গুলো একটু নিজেরা করে ফেলবা, সমস্যা হলে আমাকে বলবা, আমি আর নিজে করব না, কারণ হচ্ছে এই অঙ্ক অনেকবার আমরা করে ফেলছি, কোনো পার্থক্য নাই। শুধুমাত্র কে ফ্যাক্টর এই বাড়তি টার্মটা ছাড়া। সমস্যা হলে আমাকে আগামী ক্লাসে জিজ্ঞেস করো। এই মোটামুটি আজকের পড়া। এর মাধ্যমে আমরা সিলেবাস আপাতত শেষ। বাকি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমরা রিভিউ করতে পারি আমরা। তোমরা কি সেকশন 1 আসছো আজকে? জি স্যার। আচ্ছা, তোমাদের আমি বলে দিই একটু রিভিউটা কিভাবে হবে। তোমাদের প্লে লিস্টে আমি যাচ্ছি। রিভিউর ক্ষেত্রে হচ্ছে আমি একটু ভাব ধরতে পছন্দ করি। ভাবটা হচ্ছে যেটা, তোমাকে অবশ্যই আমাকে সমস্যা বলতে হবে। তোমাদের হচ্ছে যে অনলাইন লেকচার 4 পর্যন্ত, অনলাইন লেকচার 1 থেকে শুরু করে অনলাইন লেকচার 4 পর্যন্ত তোমরা হচ্ছে ভিডিও দেখবে এবং আমাকে সমস্যা বলবে। কম্বিং সিকোয়েন্স এরকম যেন না হয় যে আগামী রিভিউ ক্লাসে এসে তোমরা বললা যে স্যার কম্বিং সিকোয়েন্সটা একটু বুঝায় দেন, এরকম না। বরঞ্চ হচ্ছে তোমরা কম্বিং সিকোয়েন্স পড়বে, বা পড়বে বলতে ভিডিওতে তো আমার বুঝানোই আছে। প্রায় ওটা নিয়ে 1 ঘন্টা লেকচার আছে ওইখানে কম্বিং সিকোয়েন্স নিয়ে। তো সেগুলি দেখে তোমরা সমস্যা খুঁজে বের করবে, আমি শুধু সমস্যাগুলোর উত্তর দিব। এরকম যেন না হয় যে আমাকে তোমরা 1 ঘন্টার হচ্ছে আবার বললা যে স্যার কম্বিং সিকোয়েন্সটা আবার পড়ায় দেন, এরকম যেন না হয়। কারণ কম্বিং সিকোয়েন্সের উপরে পরিপূর্ণ লেকচার তো তোমাদের মানে লোড করা আছেই। তো তোমরা সেটা দেখে নাও, দেখে আমাকে সমস্যাগুলি বলো, তখন আমি সমস্যাগুলি নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তাহলে আগামী ক্লাসের জন্য এটাই রইলো, তোমরা হচ্ছে অনলাইন লেকচার 4 পর্যন্ত দেখে আসবা। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন না থাকলে লিভ নিয়ে নাও।
কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে তোমরা লিভ নিয়ে নাও।